আজকের ক্লাসে আমরা অ্যাকাউন্টেন্সির এইচএস স্ক্যানার অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নগুলো পড়েছে উচ্চ মাধ্যমিকে বারংবার সেগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং টেস্ট পেপার ধরে আমরা এই প্রশ্নগুলোর সমাধান এবং ব্যাখ্যা করছিলাম। তো আজকে তার পার্ট 2 নিয়ে আমরা চলে এসেছি। পার্ট 1-এ তোমাদের 1 থেকে 50টা প্রশ্ন আমি করিয়ে দিয়েছি। যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নিও। আজকে আমরা 51 থেকে যা প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। এখানে আমরা সাদরা পাবলিকেশনের তরফ থেকে যে র্যাপিড টেস্ট নামক টেস্ট পেপারটি বেরিয়েছে সেটা থেকেই প্রশ্নগুলো করাচ্ছি, বিগত বছরের এইচএস স্ক্যানার থেকে করাচ্ছি। এরপর বিবিকুণ্ডু টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার বেরালে সেগুলোও আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো ক্লাসটা শুরু করছি। তো আজকে যেটা আমরা আলোচনা করব 51 থেকে প্রশ্নগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, 51তে তোমার কি আছে? অংশীদারদের চলতি হিসাবের জের কি হয়? উত্তর হবে ডেবিট হতে পারে, ক্রেডিট হতে পারে এবং শূন্যও হতে পারে। আর পরীক্ষায় পড়ে যে চলতি হিসাবের জের কখন খোলা হয়? চলতি হিসাবের জের বা চলতি অ্যাকাউন্ট কখন খোলা হয়? যখন তোমার মূলধন ফিক্সড বা স্থির পদ্ধতিতে আমরা হিসাব রাখি। আচ্ছা, 52 অংশীদার কারবারের অংশীদার হতে পারেন না কে? উত্তর হবে দেউলিয়া ব্যক্তি। আচ্ছা, এরপর যে প্রশ্নগুলো রয়েছে 2019 সালে উচ্চ মাধ্যমিকে পড়েছিল, ঠিক আছে? তখন সেমিস্টার সিস্টেম না থাকলেও বারবার বলছি তোমাদের সেমিস্টার সিস্টেম আগের বছর বা তার আগে না থাকলেও সেখানে কিন্তু 24টা করে 36টা করে এমসিকিউ কিন্তু আসতো। সেটা বাংলা হোক, সেটা বিএসটিডি হোক, সেটা ইংরেজি হোক, এমসিকিউ আসতো। সেখান থেকেই প্রশ্নগুলো তুলে ধরা। আচ্ছা, 2019 সালে যে প্রশ্নগুলো পড়েছিল তার মধ্যে 53 অংশীদারি চুক্তির অবর্তমানে অংশীদাররা কি পেতে পারেন? উত্তর হচ্ছে মুনাফার সমান ভাগ। এখানে দেখো ঋণের ওপর সুদ পেতে পারে, কিন্তু ঋণের ওপর সুদ যদি 6% দেওয়া থাকে তবেই কিন্তু পরীক্ষায় তোমরা উত্তর দেবে যে ঋণের ওপর সুদ 6%। আর যদি 6% কথাটা লেখা না থাকে এবং তুমি যদি দেখতে পাও মুনাফার সমান ভাগ অপশানে আসে, তাহলে তুমি মুনাফার সমান ভাগ আনসার করবে। 54 দেখো অঙ্ক আছে একটা, কোনো অংশীদার প্রতি মাসের শেষে 500 টাকা করে তুললে ওই উত্তোলনের ওপর বার্ষিক যদি 6% হারে সুদ হয় তাহলে সুদের পরিমাণ কত হবে? দেখো তোমাকে প্রথমেই কী করতে হবে যে প্রতি মাসে 500 টাকা করে তুলছে, তাহলে তোমার বছরে কত উঠছে? 6000 টাকা। 6000কে তুমি কি করবে? 6/100 করে দেবে, 6%। এবার দেখবে যে প্রতি মাসের শুরুতে না শেষে, নিয়মটা মনে রাখতে হবে, প্রতি মাসের শুরুতে হলে 6.5 মাস, প্রতি মাসের শেষে হলে 5.5 মাস, আর প্রতি মাসের মাঝে হলে 6 মাস। তো এখানে যেহেতু প্রতি মাসের শেষে বলেছে আমি 5.5 মাস দিয়ে করেছি, গণনা করলে 165। তোমাদের এই অঙ্ক সলভ করার সময় বারবার বলেছি এক লাইনে একটা শব্দে তোমাদেরকে কিন্তু সমাধান করে নিতে হবে, কারণ পরীক্ষায় তুমি এই প্রশ্নগুলো নিয়ে যদি বসে থাকো তাহলে পরবর্তীকালে লাস্টের দিকে যেগুলো স্টোরি বেসড প্রশ্ন থাকবে, যেগুলো তোমার সত্য মিথ্যা থাকবে, যেগুলো ম্যাচ মেকিং থাকবে, বিবৃতি কারণ থাকবে, সেগুলো ভাবার মতো তুমি একটুও সময় পাবে না। এই ধরনের অঙ্কগুলো তোমাকে দেখা মাত্রই অন্তত 20 সেকেন্ডের মধ্যে করে নিতে হবে। 55 লাভ ক্ষতি বন্টন হিসাবের প্রকৃতি কি? উত্তর হবে নামিক হিসাব। আচ্ছা, অংশীদারদের চলতি হিসাবের যে, দেখো এখানে কিন্তু তোমার অপশানটা সম্পূর্ণ আছে, ডেবিট হতে পারে, ক্রেডিট হতে পারে এবং শূন্য হতে পারে। 57 কোম্পানি আইন 2013 অনুযায়ী কোনটি ব্যবসায়িক প্রদেয়র অংশ হিসাবে বিবেচিত হয়? উত্তর হবে পাওনাদার, ঠিক আছে। 58 অনুমোদিত মূলধনের যে অংশ জনসাধারণের কাছে বিক্রয়ের জন্য বিলি করা হয় তাকে কি বলা হয়? বিলিযোগ্য মূলধন। এই প্রশ্নটা আমি দুবার করিয়ে দিলাম, ঠিক আছে? বারবার উচ্চ মাধ্যমিকে কিন্তু কিছু প্রশ্ন রিপিট হয়, ঠিক আছে? সেই প্যাটার্নটা তুমি যদি বুঝে যাও, ঠিক আছে, তাহলে কিন্তু পরীক্ষায় কমন পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে। আচ্ছা, ডিবেঞ্চার হোল্ডার কারা বা ডিবেঞ্চার হোল্ডারদেরকে কী হিসাবে গণ্য করা হয়? উত্তর হবে কোম্পানির পাওনাদার। আর যদি তোমার কোথাও থাকে ঋণদাতা, তাহলে তুমি অবশ্যই কিন্তু ঋণদাতা উল্লেখ করবে। আচ্ছা, এই যে একটা অঙ্ক রেশিও থেকে দিয়েছে যে চলতি অনুপাত 5:3। আচ্ছা, কার্যকরী মূলধন 2,40,000। এবার যদি অনেকে অঙ্ক করতে যায় অনেক বড় অঙ্ক হয়ে যাবে। দেখো সবসময় কার্যকরী মূলধন মানে কি? কার্যকরী মূলধন হচ্ছে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির মধ্যে যে ডিফারেন্স। এখন তুমি কারেন্ট অ্যাসেটও জানো না, কারেন্ট লায়াবিলিটিও জানো না, সেই কারণে তুমি দেখবে যে 5:3 এটার ডিফারেন্স কত, ঠিক আছে? তাহলে একটাকে তুমি ধরছো 5x, একটাকে ধরছো 3x, ডিফারেন্স 2x। এই 2x এর সঙ্গে তুমি 2,40,000টাকে ইকুয়াল করে দেবে, তাহলে তুমি এক্সের মান পেয়ে যাবে 1,20,000। এবার তোমাকে যদি বলে চলতি সম্পত্তি কত, তাহলে এক্সের সঙ্গে 5 গুণ করবে, আর যদি তোমাকে বলে চলতি দায় কত, এক্সের সঙ্গে 3 গুণ করবে। তাহলে এখানে কি চেয়েছে? চলতি দায় কত। দেখো এক্সের মান পেয়ে গেছে 1,20,000, তাহলে চলতি দায় কত? 3x, তাহলে সেখানে পাবে 3,60,000। সবসময় ডিফারেন্সটাকে তুমি কার্যকরী মূলধনের সঙ্গে সমান করে দেবে, তাহলে এক লাইনে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা আমি পড়াচ্ছি 61 থেকে, ঠিক আছে? দেখো যদি মোট মুনাফার অনুপাত
ক্রয় মূল্যের 25% হয় এবং বিক্রয় মূল্য হচ্ছে 6 লক্ষ টাকা, তাহলে ক্রয় মূল্যের পরিমাণ কত? দেখো ক্রয়ের ওপর 25%, তাহলে বিক্রয়ের ওপর কত হবে? বিক্রয়ের ওপর 20%। এই যে কনভার্ট করা, ঠিক আছে, ক্রয় থেকে বিক্রয়, বিক্রয় থেকে ক্রয়, এর প্রসেস বা ফর্মুলা কিন্তু সংক্ষেপে আছে, সেটা তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, যে ক্রয়ের ওপর যদি 25% হয়, বিক্রয়ের ওপর 20% হয়। ঠিক আছে, তাহলে বিক্রি দেওয়া রয়েছে 6 লাখ, তার 20% করলে প্রফিট হবে 1,20,000। তাহলে প্রফিট যখন 1,20,000 হচ্ছে, তাহলে তোমার ক্রয় মূল্য কত? 6 লক্ষ থেকে 1,20,000 বাদ দেবে 4,80,000। 62, মজুদ পণ্যের আবর্তনের অনুপাতটি নির্ণয়ের সূত্রটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। 63, দেখো 63 অঙ্কটাও একটা শব্দে আমি করে নিয়েছি। ঠিক আছে, এইভাবে ছোটো ছোটোভাবে তোমাকে করতে হবে। দেখো ধারে বিক্রি কত হচ্ছে? 9 লাখ। ঠিক আছে, দেনাদার কত? 90,000, বিল রিসিভেবল 60,000, দুটোকে যোগ করে নাও। তাহলে টোটাল ডেটর্স কত হচ্ছে? 1,50,000। তাহলে 9 লক্ষকে 1,50,000 দিয়ে ভাগ করো 6 টাইম। ঠিক আছে, দেনাদার আবর্তনের অনুপাত হবে 6 সময় বা 6 গুণ। ঠিক আছে, বা 6 বার। 64, আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কোনটা? উত্তর হবে গতি প্রকৃতি বিশ্লেষণ। এবার যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো তোমার 2018 সালে এসেছে। অধিহারে ডিবেঞ্চার বিলির ক্ষেত্রে প্রিমিয়ামটা কি? এই প্রশ্নটা তোমার আবার রিপিট হচ্ছে, অর্থাৎ আগে যে 50টা করিয়েছিলাম সেখানেও ছিল। এটা হচ্ছে দায়। কখনো কখনো তোমার যদি শুধু থাকে যে প্রিমিয়াম, সিকিউরিটিজ প্রিমিয়াম কি, তাহলে তুমি লিখতে পারো মূলধন জাতীয় লাভ। ঠিক আছে। 66, মূলধনের যে অংশ তলব করা হয়েছে, অর্থাৎ চা হচ্ছে কিন্তু শেয়ার হোল্ডারদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না, তাকে অনাদায়ী তলব বলা হয়। ঠিক আছে, অর্থাৎ সেটা হচ্ছে তোমার চার পরেও পাওয়া যাচ্ছে না বা আদায় করা যাচ্ছে না। 67, একটি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য কি? সিলমোহর থাকে, চিরন্তন অস্তিত্ব থাকে, দায় সীমিত, সবকটি। উত্তর হবে সবকটি। অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন করা বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক হবে। ঠিক আছে। 69, এই প্রশ্নটা আবার রিপিট হচ্ছে, সাধারণ লাভের অতিরিক্ত লাভকে কি বলা হয়? উৎকৃষ্ট লাভ, আর ইংরেজিতে বললে সুপার প্রফিট। ঠিক আছে, নর্মাল প্রফিটের থেকে যে এক্সট্রা প্রফিট ইনকাম করা যায় সেটাকে সুপার প্রফিট বলা হয়। 70, অংশীদারদের চলতি হিসাব কি? এটা হচ্ছে একটি পার্সোনাল অ্যাকাউন্ট বা ব্যক্তি হিসাব। আচ্ছা, এরপরে আমরা 71-এ চলে যাব। ঠিক আছে, এখানে দেখো টেস্ট পেপার ধরে এইভাবে তোমরা যদি কন্টিনিউ করে যাও। ঠিক আছে, আর তোমাদেরকে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, যখনই এই টেস্ট পেপার করাবো অবশ্যই কিন্তু তোমরা খাতা পেন নিয়ে বসবে। ঠিক আছে, খাতায় সঙ্গে সঙ্গে লিখে নেবে, ভিডিওটা পজ করে লিখে নিয়ে আনসারটা লিখে নেবে। ঠিক আছে, প্রশ্ন লিখবে এবং তার সাথে আনসারটা লিখবে। কিভাবে হচ্ছে সেই শর্টকাটটাও ছোটো করে তোমরা লিখে রাখতে পারো। দেখো, একটি অংশীদারি প্রতিষ্ঠানে অর্জিত নিট মুনাফা 2,10,000। অংশীদারি নিট মুনাফার ওপর দস্তুরি মানে কমিশন, 5%। কিন্তু এই যে কথাটা লেখা রয়েছে দস্তুরি বাদ দেওয়ার পর, অর্থাৎ আফটার চার্জিং সাচ কমিশন, তখন তোমাকে 5/105 করতে হবে। কিন্তু তুমি যদি 2,10,000-এর ওপর 5/100 করে দাও, তাহলে পরীক্ষায় তোমার উত্তর হয়ে যাবে ভুল। কখন তুমি 5/100 করতে পারবে? যখন বিফোর চার্জিং থাকবে, কিন্তু অঙ্কে এখানে কি দেওয়া রয়েছে? আফটার চার্জিং দেওয়া রয়েছে। 72, অংশীদার চুক্তিপত্রের অবর্তমানে কি পেতে পারে? ঋণের ওপর 6% সুদ। এই 6% সুদ কথাটা যদি লেখা থাকে তবেই অপশান দেবে, নয়তো মুনাফার সমান সমান ভাগ পায়। লাভ হলেও সমান সমান ভাগ পাবে, ক্ষতি হলেও সমান সমান। ঠিক আছে। 73, অংশীদারদের স্থির মূলধন জের সর্বদা ক্রেডিট হয়। ঠিক আছে। আদর্শ চলতি অনুপাতের মান কত হয়? 2:1। আবার দেখো 75 একটা অঙ্ক দিয়েছে, বিক্রয়ের পরিমাণ 2 লাখ টাকা, কার্যনির্বাহী ব্যয় 25%, এই মুনাফার পরিমাণ 25%, কার্যনির্বাহী ব্যয় কত? দেখো কার্যনির্বাহী এবার ইংরেজিতে বললে কি? এটা হচ্ছে অপারেটিং প্রফিট আর একটা অপারেটিং কস্ট। তুমি সবসময় মাথার মধ্যে একটা জিনিস রাখবে যে অপারেটিং প্রফিট আর অপারেটিং কস্ট দুটো যোগ করলে 100% হয়। একটা যদি 25 হয়ে যায়, একটা 75 হবে, একটা যদি 40 হয়, একটা 60 হবে, একটা যদি 80 হয়, একটা 20 হবে, মানে 100 হবে। সবসময় দুটো যোগ করলে 100% হয়। তাহলে এখানে কার্যনির্বাহী মুনাফা বলেছে 25%, তাহলে ব্যয় আমি করে নিলাম 75। এবার কার 75% করবো? 2 লাখের 75%, 1,50,000। 76, কোম্পানি আইন অনুযায়ী ব্যাংক থেকে যদি অতিরিক্ত টাকা তোলো তাকে ব্যাংক ওভারড্রাফট বলা হবে। এবার সেটা হচ্ছে তোমার চলতি দায়ের মধ্যেই পড়া হয়। 77, কোম্পানির আর্থিক বিবরণীর মধ্যে কোনটা পড়ে? উদ্বর্তপত্র, লাভ ক্ষতির বিবরণী, নগদ বিবরণী, সবকটি হবে। আবার দেখো 78 একটা অঙ্ক চলে এসেছে। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমাদেরকে বারবার বলছি, এই অঙ্কগুলোতে বেশি সময় একবারেই নষ্ট করা যাবে না। ঠিক আছে, কারণ নষ্ট করলে পেছন দিকে তুমি কিন্তু আর বিবৃতি কারণ ব্যাখ্যা করতে পারবে না। এগুলো দেখা মাত্রই তোমাকে সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করে নিতে হবে, আর এক লাইনেই হয়ে যাবে অঙ্ক। ঠিক আছে, তোমরা বলবে যে স্যার ক্যালকুলেটর দেবে না, কিভাবে করব? ঠিক আছে, আমার কি ক্যালকুলেটর লাগছে? ঠিক আছে, ক্যালকুলেটর লাগছে না, অঙ্ক সহজই পড়ে, সংক্ষিপ্ত পড়ে। অনেকে যারা ক্যালকুলেট করতে পারে না, যোগ বিয়োগ গুণভাগ পারে না, তাদের অসুবিধা। ঠিক আছে। ধারে বিক্রির পরিমাণ নগদের 75%, তাহলে নগদটাকে আমি এক্স ধরে নিয়েছি, আর ধারে হবে 75x/100। তাহলে নগদ হচ্ছে এক্স
আর ধারে বিক্রয় হচ্ছে এক্সের 75, তাহলে 75x/100। আর তাহলে ধারে নগদ দুটোকে যোগ করলেই তো মোট বিক্রি হয়, ধারে বিক্রি নগদ বিক্রি দুটো যোগ করলে হয় মোট বিক্রি। তাহলে আমি এটাকে সমান করে দিলাম 3,50,000-এর সাথে। এবার এখান থেকে তুমি এক্সের মান বার করে নেবে, ওপরে হবে 175x, নিচে হবে 100। তুমি যখন ওদিকে নিয়ে যাবে তাহলে 3,75,000-কে 175 দিয়ে ভাগ হবে আর 100 দিয়ে গুণ হবে, ঠিক আছে। অর্থাৎ সমীকরণের যখন ডান দিকে চলে যাবে তুমি তখন 2 লাখ পেয়ে যাবে। আচ্ছা, এরপরে যে প্রশ্নগুলো এসেছে 2017 সালে, তুমি দেখতে পাবে কত প্রশ্ন রিপিট হচ্ছে, ঠিক আছে। 2017 সালে সেটাই আবার রিপিট হচ্ছে, 19 সালে সেটাই আবার 21 সালে, একটা প্যাটার্নে রিপিট হচ্ছে, ঠিক আছে। একটু প্যাটার্নগুলো ফলো করো, কিছু কিছু প্রশ্ন দেখে রাখো, ঠিক আছে। পরীক্ষায় 40-এর 40ই আসবে। ভারতে অংশীদারি কারবারি আইন 1932 অনুযায়ী অংশীদারদের দায় কী হয়? অসীম হয়, ঠিক আছে। আচ্ছা, অংশীদাররা চুক্তি যদি না থাকে অংশীদাররা কী পেতে পারে? ঋণের ওপর সুদ 6%, ঠিক আছে। 6%টা কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, এরপর চলে যাই 81-তে। উত্তোলনের হিসাবের জের সর্বদা কী হয়? উত্তোলন হিসাবের জের সর্বদা ডেবিট হয়, ড্রয়িংস অ্যাকাউন্ট সর্বদা ডেবিট হয়। আবার দেখো, আবার একটা অঙ্ক দিয়েছে 82। গড় মুনাফা কত? 3 লাখ টাকা। স্বাভাবিক মুনাফার হার 12%। বিনিয়োজিত মূলধনের পরিমাণ 22 লক্ষ টাকা। তবে মূলধনায়ন পদ্ধতিতে সুনামের মূল্য কত হবে? দেখো, তুমি 3 লাখ টাকা ইনকাম করেছো, নর্মাল রিটার্ন 12%, তাহলে বাকিরা ক টাকা দিলে 3 লাখ টাকা ইনকাম করতে পারবে? 3 লক্ষ গুণিতক 100/12। যখন মূলধনায়ন পদ্ধতি হবে তখন ঘুরিয়ে দেবে, দেখো একটা বাক্যতেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তুমি এখান থেকে পাবে 25 লাখ টাকা, ঠিক আছে। তাহলে 25 লাখ টাকা বাকিরা দিলে তারা 3 লাখ কামাতে পারে, আর তুমি 22 লাখ দিয়েই কামিয়ে ফেলেছো। তাহলে তোমার গুডউইল কত হবে? 25 লাখ থেকে 22 লাখ বাদ দেবে 3 লাখ। বারবার বলছি, ওই 3 লাখটা দেখে আমি 3 লাখ বসিয়ে দিইনি, 3 লাখটাকে প্রথমে 100 দিয়ে গুণ করেছি, 12 দিয়ে ভাগ করেছি, তাহলে হচ্ছে 25 লাখ। 25 লাখ থেকে 22 লাখ বাদ দিলে 3 লাখ হয়েছে, ঠিক আছে। 83, অনুমোদিত মূলধন বলতে কী বোঝায়? শেয়ার মূলধনের সর্বোচ্চ সীমাকে বোঝায়। 84, কোম্পানি মূলধনের উৎস কোনগুলি? শাশ্বত শেয়ার মানে ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার সবগুলি, ঠিক আছে। ঋণের ওপর প্রদত্ত সুদ মুনাফা থেকে ছাঁট। তোমাদেরকে আগেই বলেছিলাম মুনাফা থেকে ছাঁট আর মুনাফার বন্টন দুটোর মধ্যে পার্থক্য বুঝে রাখবে, ঠিক আছে। যখন দেখবে তোমার প্রফিট হোক বা না হোক তোমাকে টাকা দিতেই হবে, তাকে বলা হচ্ছে মুনাফা থেকে ছাঁট। যেমন তুমি ব্যাংক থেকে লোন নিলে, তাহলে কী হবে? তোমার প্রফিট হোক বা না হোক লোনের ওপর সুদ দিতেই হবে, তাই মুনাফা থেকে ছাঁট। আর মুনাফার বন্টন কি? মুনাফা হলে যেটা তুমি তা থেকে নাও সেটা হচ্ছে মুনাফার বন্টন। আর তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যে দেখবে তুমি ডান পাশে আনসার দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো অনেক টেস্ট পেপারই তুমি যাই কেন না কেন তার আনসার দেওয়া থাকবে, কিন্তু চোখ কান বুঝে অন্ধের মতো আনসার দেখে করবে না, এটা বারবার মনে রাখবে। কেন? কারণ আনসার অনেক ভুল আছে, একটু মাথা খেলাবে, মাথায় প্রশ্নটা কি বলছে, উত্তরে কি আছে সেটা একটু ভালোভাবে বুঝে দুবার ভেরিফাই করে নেবে, ঠিক আছে। বইয়ের সাথে মিলিয়ে নেবে, সেইভাবে করবে। কারণ আমি যখন সমাধান করি তখন অনেক আনসার ভুল আছে, ঠিক আছে। 86, কার্যকরী মূলধন 1,80,000। এই অঙ্কটা আগের বারে করে দিয়েছি, অর্থাৎ আগের যে 50টা প্রশ্ন ছিল তার মধ্যে করে দিয়েছি। মোট দায় 3,90,000, অচলতি দায় 3 লক্ষ। তাই চলতি অনুপাত কত? দেখো, প্রথমে তোমাকে বার করে নিতে হবে যে মোট দায় 3,90,000, তার থেকে তুমি অচলতি দায় বাদ দিয়ে দাও 3 লক্ষ, তাহলে তোমার পড়ে আছে 90,000। দেখো ডান দিকে লিখেছি 90,000 হচ্ছে কারেন্ট লাইবিলিটি। আচ্ছা, কার্যকারী মূলধন কী করে পাই? কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলে। তাহলে কত টাকা থেকে 90,000 বাদ দিলে 1,80,000 পাবো, তাহলে 2,70,000 থেকে। তাহলে কারেন্ট অ্যাসেট হচ্ছে 2,70,000 আর কারেন্ট লাইবিলিটি 90,000, অনুপাত হচ্ছে 3:1। আচ্ছা, 87, গড় মজুদ 75,000, মজুদ পণ্যের আবর্তন হচ্ছে তোমার কত? 12 টাইমস। আচ্ছা, বিক্রয়ের ওপর মুনাফা 20% হলে মুনাফার পরিমাণ কত হবে? আচ্ছা দেখো, প্রথমেই কী করবে? তুমি 75,000-কে 12 দিয়ে গুণ করে নেবে, তাহলে তুমি কী পেয়ে গেলে? 9 লক্ষ টাকা কস্ট অফ গুড সোল্ড, ঠিক আছে। এখন কস্ট অফ গুড সোল্ড যদি 9 লক্ষ টাকা হয়, তোমাকে বলেছে সেলের ওপর 20% প্রফিট। তাই সেলের ওপর 20 হলে কস্টের ওপর কত? ওই যে কনভার্ট করতে হবে, সেলের ওপর 20 হলে কস্টের ওপর 25, তাহলে 9 লাখের 25 হলে তোমার হবে 2,25,000 টাকা। আচ্ছা, 88-তে চলে যাই। কোনো একটি প্রতিষ্ঠান মোট বিক্রয় 6 লাখ টাকা এবং নগদ বিক্রি 40,000, গড় দেনাদারের পরিমাণ 1,40,000, দেনাদার আবর্তনের অনুপাত কত? তাহলে দেখো, মোট বিক্রি হচ্ছে 6 লাখ, তার মধ্যে নগদে হচ্ছে 40,000, বিয়োগ করে দাও 5,60,000 হচ্ছে তোমার ধারে। এবার ধারে বিক্রিকে 1,40,000 দিয়ে ভাগ করে দাও 4 গুণ। দেখো একটা শব্দে হয়ে গেছে, ঠিক আছে। শুধু উপরে লিখেছি 5,60,000, নিচে লিখেছি 1,40,000, ঠিক আছে। 89, আচ্ছা, তোমার কার্যকরী মূলধন দিয়েছে 60,000, চলতি দায় 80,000, তাহলে চলতি সম্পত্তি কত হবে? 60,000-এর সঙ্গে 80,000 যোগ করলে 1,40,000। আচ্ছা, টোটাল অ্যাসেট দিয়েছে 6 লাখ, তাহলে 6 লাখ থেকে 1,40,000 বাদ দিয়ে দিলে তুমি 4,60,000 টাকা পেয়ে যাবে অচলতি সম্পত্তি, ঠিক আছে। 90, একটি যদি মোট অনুপাত ব্যয় মূল্যের 12% হয় এবং বিক্রয় মূল্য 2,40,000, তাহলে মোট মুনাফা কত? এখন মোট মুনাফা
কিসের ওপর দিয়েছে? ব্যয়ের ওপর 12%। তাহলে দেখো কস্ট প্রাইসে আছে 12/100, তাহলে সেল প্রাইসে কত হয়ে গেল? 12/112। এখন এই 12/112 তুমি যদি 2,24,000-এর সঙ্গে গুণ করো তাহলে তোমার উত্তর হবে 24,000 টাকা। তো এই এতটা পর্যন্তই তোমার সমস্ত টেস্ট পেপারের প্রশ্ন ছিল। এরপর মডেল সেট আমরা নিয়ে আসবো। তোমরা চ্যানেলে জয়েন করে রেখো, আর যদি পিডিএফ বা সাজেশান পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে জয়েন করে নাও। হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আমাদের, ঠিক আছে? সেখানে আমাকে মেসেজ করতে পারো। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।